আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের অভিযানে আরও একটি যানবাহন উদ্ধার। অভিযানে যোগ দিচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। 1 বছরের মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করে নিয়োগের সুপারিশ করবে কমিশন। 8 বিভাগে 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। করোনাকালেও বাংলাদেশ তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার প্রশংসায় তুর্কি রাষ্ট্রদূত। উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার অঙ্গীকার। সুন্দর ভবিষ্যতের জন্য নির্মল প্রকৃতি গড়ে তোলার আহ্বান। জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি কাজে লাগানোর তাগিদ। চতুর্থ শিল্প বিপ্লবের কৃষি আধুনিকায়নে বিশ্বের মতো বাংলাদেশও এগিয়ে। স্মার্ট ফার্মিংয়ে বিদেশি বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ। এবং টি-20 বিশ্বকাপে 2বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের পুরনো ছন্দে ফেরার প্রতিশ্রুতি। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে যানবাহন সহ আংশিক ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে সকাল থেকে আবারও অভিযান চলছে। তৃতীয় দিনে ফেরি থেকে আরও একটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ঘাটের সবশেষ পরিস্থিতি জানতে গোলাম সারোয়ার সানুর কাছে যাচ্ছি, তিনি সেখানে আছেন। সানু, তৃতীয় দিনের উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদের জানাবেন। সামির, আজ সকাল 8টা থেকেই আবার তৃতীয় দিনের মতো এই ফেরি ডুবির যে লঞ্চগুলো, ট্রাকগুলো পানি নিচে তলিয়েছে, সেগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে। এই পর্যন্ত সকাল দুপুর 12টার মধ্যে তারা একটি ট্রাককে তুলে কন্ট্রোলের উপরে রাখতে সক্ষম হয়েছে এবং সেটিকে তারা আবার ট্রেনের মাধ্যমে টেনে মূল সড়কে উঠিয়েছে। এর পরপরই আরেকটি ট্রাককে তারা সন্ধান পেয়েছে ফেরি নিচে, সেটিকেও তারা অলরেডি হামদার মাধ্যমে ট্রেনের সাথে বেঁধে ফেলেছে। হয়তো ঘন্টা খানেকের মধ্যে সেটিকেও তারা তুলতে পারবে। তো সব মিলিয়ে পর্যন্ত এটি উদ্ধার হলে 14টির মধ্যে 12টি পণ্যবাহী ট্রাক কিন্তু উদ্ধার কাজ শেষ হবে, বাকি থাকবে 2টি। আর এদিকে ফেরি থেকে উদ্ধার করার জন্য প্রত্যয় আসার কথা থাকলেও প্রত্যয় কোনো কারণে সেটি আসছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান। তিনি জানিয়েছেন প্রত্যয় আসতে না পারলেও রুস্তম শিমুলিয়া থেকে রওনা হয়েছে, সেটি আসার পরই এই ফেরি থেকে উদ্ধার করার জন্য রুস্তম এবং হামজা মিলে ফেরিটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। এছাড়া এইখানে যে পারে যে ট্রাকগুলো ফেরি নিচ থেকে উঠিয়ে দুই পাশে রাখা হয়েছিল পানির মধ্যেই, সেগুলোকেও মাঝে মধ্যে তারা ট্রেনে রাস্তার দিকে তোলার চেষ্টা করছে। আশা করছি যদি রুস্তম আসে তাহলে আগামীকালের মধ্যে হয়তো বা ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হতে পারে। এই ছিল এই মুহূর্তের তথ্য। সানু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রথম শ্রেণীর সরকারি চাকরির জন্য দেশের 8টি বিভাগে 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন 3 মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল দেয়া হবে। 44তম বিসিএস থেকে 1 বছরে একটি পরীক্ষা কার্যক্রম শেষ করে নিয়োগের সুপারিশ করবে কমিশন। একই দিন একাধিক নিয়োগ পরীক্ষার জটিলতা নিরসনে জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ সমন্বয় করতে পারে বলে মনে করেন তিনি। মাস্টার শাকিলের রিপোর্ট। ক্যাডারভুক্ত সরকারি প্রথম শ্রেণীর 1814টি চাকরির জন্য 4 লাখের বেশি শিক্ষার্থী শুক্রবার সকাল 9টার আগেই দেশের 8টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়। স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়। এবারের বিসিএসে প্রশাসনে 300, পররাষ্ট্রে 25, শিক্ষায় 843, অডিটে 35, তথ্যে 22, ট্যাক্সে 19, কাস্টমসে 14 ও সমবায়ে 19টি পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। 3 মাসের মধ্যে আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব বা তারও আগে দেওয়ার চেষ্টা করব। মোট কথা হচ্ছে আমরা কোনো সময় নষ্ট করতে চাই না। আমি একটা পরিকল্পনা নিয়েছি 1 বছরের মধ্যে একটা বিসিএস কমপ্লিট করা, সেটা একটা রোডম্যাপও করেছি এবং 44 থেকে যেটা নেক্সট কামিং, যেটা পরবর্তীতে আমরা বিজ্ঞপ্তি দেব।
একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষার জটিলতা নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় বা মন্ত্রিপরিষদ বিভাগ উদ্যোগ নিতে পারে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। আমরা এমন কোনো পরীক্ষা শুক্র শনিবারে নিচ্ছি না এখন, যেগুলোতে একাধিক পরীক্ষায় প্রার্থী অংশগ্রহণ করতে পারেন এমন। এটি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা সেল হতে পারে, অথবা ক্যাবিনেট ডিভিশনও যদি উদ্যোগ নেয়, তারা সমন্বয় করে একটা সেল করে, ওই সেলে যদি সবাই তাদের চাহিদাপত্রটা দেয় যে আমরা এই পরীক্ষাটা আমাদের নেওয়া দরকার, আমরা এত তারিখে নিতে চাই, সেই তারিখে নেওয়া সম্ভব কিনা, না হলে বিকল্প কী হবে, তাহলে ওখান থেকে যদি সমন্বয় করে দেওয়া যায় তাহলে এটা সম্ভব। দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়ায় থাকা 5টি বিসিএস-এর সব কার্যক্রম শেষ করবে পাবলিক সার্ভিস কমিশন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গোটা বিশ্বের নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হতে চায় তুরস্ক। 98তম প্রজাতন্ত্র দিবস উদযাপন সামনে রেখে বিশেষ সাক্ষাৎকারে দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, করোনাকালেও দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ার বিষয়টি প্রশংসনীয়। উন্নয়ন অগ্রযাত্রায় তার দেশ বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে বলেও জানান তুর্কি রাষ্ট্রদূত। রিজভী নওয়াজের রিপোর্ট। ক্ষণজন্মা সমাজ সংস্কারক মুস্তাফা কামাল আতাতুর্কের হাত ধরেই আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা, খিলাফতের পতন এবং অটোমান সাম্রাজ্যের শেষ বংশধরকে বিদায় করে 1923 সালের 29শে অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সেই থেকে দিনটি বিশেষ মর্যাদায় পালন করেন তুরস্কের মানুষ। এবারও তার ব্যতিক্রম হবে না জানালেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। In 2 years we will celebrate the centenary of the establishment of our republic. Obviously we are proud because it came as a result of our independence war. Mustafa Kemal Atatürk led, and he became an inspiration for many other nations under occupation during those times. Today we have a very strong industrial base, very strong economy. Turkey is in the top 20 economies of the world. You know, Turkey has always been the supporter of the vulnerable people in the world. হালের হায়াত মুরাদ কিংবা সুলতান সুলেমানেরও কয়েক দশক আগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতার মাধ্যমে তুরস্কের ঐতিহ্যগাথা, মুস্তাফা কামাল আতাতুর্কের বীরগাথা এই জনপদে বেশ পরিচিত। Ottoman Empire is very popular also in Bangladesh through the Turkish serials. Of course, we are also confident because we have good partners like Bangladesh. You know, without partners that we can trust, it's not possible to act alone, be strong alone. So that's why we think our partnership with Bangladesh is so important. বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নত দেশের কাতারে ওঠা দৌড়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে তুরস্ক। কামাল আতাতুর্কের দেশের প্রতিনিধি হিসেবে সেই উষ্ণতার বার্তা দিলেন রাষ্ট্রদূত। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মূল প্রতিষ্ঠানের নাম পাল্টে ফেলল ফেসবুক। কোম্পানিটির নতুন নাম এখন মেটা। বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে এই ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ জানান, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের নাম ফেসবুকই থাকছে। আলিমান রাজির রিপোর্ট। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নাম পরিবর্তন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ জানান, শুধুমাত্র সামাজিক যোগাযোগ এবং কর্পোরেট পরিচয় থেকে বের হয়ে আসার লক্ষ্যে নিজেদের নাম পরিবর্তন করেছে ফেসবুক ইনকর্পোরেশন। তবে মেটা হবে ফেসবুক সামাজিক যোগাযোগ সাইটের মূল কোম্পানি, যাকে কেন্দ্র করে আরো বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম গড়ে উঠবে। সব মিলিয়ে একে বলা হচ্ছে মেটাভার্স। It is time for us to adopt a new company brand to encompass everything that we do, to reflect who we are and what we hope to build. সামনের দিনগুলো মেটা নিয়ে নিজের পরিকল্পনা ও দর্শনও তুলে ধরেন জাকারবার্গ। জানান, ভবিষ্যতে ভিডিওর মাধ্যমে শুধু দেখা বা শোনা নয়, অন্যের অস্তিত্ব অনুভবও করা যাবে। হলোগ্রামের মতো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যাবে ঘরে বসেই। 2004 সালে গঠিত ফেসবুক ইনকর্পোরেশনের আওতায় এতদিন পরিচালিত হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম, চ্যাটিং সার্ভিস হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার এবং ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম অকুলাস। এখন থেকে নতুন নাম মেটা ইনকর্পোরেশনের ছায়াতলে পরিচালিত হবে সেবাগুলো। আলিমাল রাজি, চ্যানেল আই। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
রাজধানীতে দুটি কর্মসূচিতে তিনি বলেন, ভুয়া প্রবৃদ্ধি দেখিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না। এখন সংগঠিত হন, সুস্থ হন এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটা দুর্বার আন্দোলন করে তুলতে পারি, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল মত সবাইকে এক করে এই ভয়াবহ যে দানবীয় সরকার আছে তাকে সরিয়ে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, জনগণের পার্লামেন্ট যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের আন্দোলন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কৃষি আধুনিকায়নে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও কৃষি যান্ত্রিকীকরণে এগিয়ে গেছে। এ বিষয়ে একমত আন্তর্জাতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। ক্যামডার আয়োজনে চীনে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর অনলাইন ওয়েবিনারে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ, সম্প্রসারণ ও স্মার্ট ফার্মিংয়ে বিদেশি বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। রোকসানা আমিনের রিপোর্ট। চীন ও বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে চীনে সর্বশেষ 2019 সালে হয় চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারি এক্সিবিশন। করোনা মহামারীতে এ বছরের 26 অক্টোবর চীনের চিদাংয়ে স্বল্প পরিসরে হচ্ছে 3 দিনের কৃষি যন্ত্রপাতি আন্তর্জাতিক এই প্রদর্শনী। তারই অংশ হিসেবে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে চীনের কৃষি যন্ত্র প্রস্তুতকারক ও বিতরণ সংগঠন ক্যামডার ওয়েবিনার। Xiaomi 2021 held successfully. Next year will be at Tianjin China International Agricultural Machinery Exhibition. Xiaomi 2021 was held successfully during October 26 to 28 in Qingdao, China. ভার্চুয়াল এ আয়োজনের স্পিকার কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যান্ত্রিক কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পদক্ষেপ ও আগামী সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। I believe that the agriculture machinery manufacturers of our country are benefiting from various initiatives in the field of manufacturing and marketing of modern and automatic agriculture machines. This bondage has to be strengthened. On the other hand, the globalization of agriculture, modernization of the fourth industrial revolution is also felt in Bangladesh. I think there is an opportunity for foreign investment in Bangladesh agriculture machinery and smart farming sector. এ সময় বাংলাদেশ, চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবন, যান্ত্রিক কৃষির কার্যকারিতা তুলে ধরেন। চীনের প্রসিদ্ধ কয়েকটি প্রতিষ্ঠান তুলে ধরে আধুনিক কৃষি খামার ও যান্ত্রিকীকরণের হালনাগাদ চিত্র। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ 2021। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 12 রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। বিকেল 4টায় শারজায় এই ম্যাচ শুরু হবে। দুই দলই টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে আছে। শারজা থেকে যুক্ত হচ্ছেন আরিফ চৌধুরী। আরিফ, ধন্যবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে আর ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হারার পর আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের কাছে আজ পরাজয় মানেই বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিত। সেমিফাইনালের যে স্বপ্ন বাংলাদেশ দেখে বা এই বিশ্বকাপে এসে সেমিফাইনাল যে স্বপ্নের কথা বলেছিল সেটি আজই বিসর্জন হয়ে যেতে পারে আজকের ম্যাচে পরাজয়ের কারণে। তবে বাংলাদেশ দল এই ম্যাচে যেভাবেই হোক জয় চায়। গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে বাংলাদেশ দলের উইকেট কিপার নুরুল হাসান তিনি জানিয়েছিলেন যে আজ জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামছে এবং ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশের মতোই প্রথম 2 ম্যাচে পরাজিত হয়েছে, যে কারণে আজ বাংলাদেশ চিন্তা করছে যে এই মোমেন্টামটি ধরার। তবে সেটি কতটুকু সহজ হবে সেটি বলা যাচ্ছে না, কারণ ওয়েস্ট ইন্ডিজও চাইবে আজকের ম্যাচেই বাংলাদেশকে পরাজিত করে প্রথম জয়ের দেখা পেতে। তবে আরও একটি বিষয় নিশ্চিত করে রাখছি, তো যদিও গতকালকে প্রেস কনফারেন্সে কথা বলেছেন নুরুল হাসান সোহান, তবে আজ তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমরা
বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। যদি কোনো কারণে নুরুল হাসান সোহান সেরা একাদশে না থাকতে পারেন তাহলে হয়তো লিটন কুমার দাসকে উইকেট কিপিং করতে আমরা দেখব এবং সেই কারণেই হয়তো তাকে বেস্ট 11-এ রাখা হতে পারে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের বেস্ট 11 নিয়ে এই মুহূর্তে এটিই ছিল তথ্য। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বাংলাদেশের সেরা একাদশ আজকের সেই একাদশটি জানার জন্য। আপাতত বাংলাদেশ দলের জয়ের জন্য দর্শকরা মাঠে প্রবেশ করা শুরু করেছেন। যদিও আজকে ছুটির দিন, তবে অনেক দর্শক বাংলাদেশের পক্ষে মাঠে আসার জন্য তারা টিকিটের জন্য হাহাকার করছেন এবং টিকিট জোগাড় করে মাঠে আসার চেষ্টা করছেন শুধুমাত্র বাংলাদেশকে আজ জয়ের মুখ দেখাতে। তো এই ছিল আমার কাছে দুবাই থেকে। আরিফ, ধন্যবাদ। মাঠ আর মাঠের বাইরে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টি-20 বিশ্বকাপে টাইগারদের অভিযান। ক্রমাগত হার আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরমেন্সে সব পক্ষের কঠিন সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচকরা। বিশ্বকাপ চলার সময় নির্মম সমালোচনায় বিদ্ধ ক্রিকেটাররা প্রবল মানসিক চাপে, যা তাদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। 2 মাসের ব্যবধান, এই অল্প সময়ে টিম টাইগার্স দেখছে মুদ্রার এপিট ওপিট। আগস্ট সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হোম টি-20 সিরিজে হারানোর সাফল্যে টি-20 বিশ্বকাপ নিয়ে লাল সবুজের স্বপ্ন ডানা মেলেছিল। সেই স্বপ্ন অনেকটাই ম্লান করে দিয়ে মাহমুদুল্লাহ দলের কোনো মতে সুপার 12-এ ঠাঁই হয়। এরপর আবারও রং হারা পারফরমেন্সে টানা 2 ম্যাচে হার। ধৈর্য হারিয়ে সমর্থকরা কখনো চড়াও হন ক্রিকেটারদের, কখনো বা বিসিবির কর্তাদের উপর। বিসিবি কর্তারাও চড়াও ক্রিকেটার ও কোচিং স্টাফের উপর। সমর্থক ও বিসিবি নীতি নির্ধারকদের সমালোচনার মুখে পড়েন ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচক প্যানেলের সদস্যরা। চতুর্মুখী আক্রমণে বিপর্যস্ত ক্রিকেটাররা প্রবল চাপে, যার প্রভাব পড়েছে তাদের মাঠের পারফরমেন্সে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ক্রমশ আত্মবিশ্বাসের তলানিতে মাহমুদুল্লাহ ও তার দল। আমাদের মিডিয়া ভাইদের কাছে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়াদের কাছে, যেন আপনারা সমালোচনা করেন, খুব বেশি করেন, কম করেন, কোনো সমস্যা নাই, তাদেরকে কোনোভাবেই অসম্মানী করা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে ইন্টারফারেন্স, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এইসব জায়গায় প্রচুর সমালোচনা হচ্ছে। অবশ্যই এটা পারফরমেন্সের জন্য কিছুটা দায়ী। তারপর আমি বলবো যে যেহেতু প্লেয়াররা সবাই জাতীয় দলের খেলোয়াড় এবং সবাই প্রফেশনাল প্লেয়ার, এই ধরনের প্রেশার থাকবে, এই প্রেশার থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বকাপের সুপার 12-এ ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার সাথে শেষ 3 ম্যাচ ছাড়াও নভেম্বরে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টি-20 আর টেস্ট সিরিজ। মানসিক চাপ কাটিয়ে টাইগারদের পুরনো ছন্দে ফেরা সম্ভব বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। এটা কঠিন একটা সিরিজ হবে, তবে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড বলে যে বাংলাদেশ কিন্তু সবসময় এই ঘরে খুব ভালো ক্রিকেট খেলে। পাকিস্তানের সাথে যদি আমরা ভালো করতে হয়, আমরা হয়তো আমাদের যেরকম উইকেট আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে যেই ধরনের উইকেটে খেলেছি সেই ধরনের উইকেটে খেলতে হবে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের বিশ্বকাপ সুপার 12-এর পরবর্তী ম্যাচ 19 নভেম্বর হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে হোম টি-20 সিরিজের প্রথম ম্যাচ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। নটরডেম নেচার স্টাডি ক্লাবের আয়োজনে রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে 2 দিনের দ্বাদশ ন্যাশনাল নেচার সামিট শুরু হয়েছে। উদ্বোধন পর্বের বক্তারা বলেছেন, প্রকৃতিকে ভালোবেসে তাকে রক্ষা করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির কল্যাণে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। পরাগ আজিমের রিপোর্ট। নটরডেম নেচার স্টাডি ক্লাবের আয়োজনে দ্বাদশ ন্যাশনাল নেচার সামিটের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। নটরডেম কলেজ প্রাঙ্গণে স্টল বসিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ কয়েকটি প্রতিষ্ঠান। কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন নটরডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব। বক্তৃতায় প্রকৃতিকে ভালোবাসার কথা বলেন বিশেষ অতিথিরা। কারণ প্রকৃতি আজকে নষ্ট কে করেছে? আমরা, আমাদের মতো মানুষ যারা অনেক স্বার্থপর মানুষ। আর প্রকৃতি আমাদের সবার, আমরা সবাই বাঁচতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দিতে চাই। একার পক্ষে এটা সম্ভব নয়, সেই জন্য আমরা প্রতি বছরই তোমাদেরকে আহ্বান করি
এই তারুণ্য তোমরা যারা যদি এগিয়ে যাও, এই প্রকৃতিটি আবার সবুজ হয়ে উঠবে, আবার সুন্দর হবে আমাদের নদীগুলো। এবং এই ক্ষেত্রে সরকারের কিছু নীতিমালার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে এই যে ইজারা দিয়ে দিচ্ছে বিলগুলো, সেই বিলগুলোকে যেন ইজারা দেওয়া না হয়। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন। জেনে না জেনে আমরা কিন্তু বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করছি, দেশের জন্য বয়ে আনছি দূষণ সহ নানা সংকট। আবার প্রকৃতিকে রক্ষার জন্য কাজ করছে অনেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম। এই ক্ষমতা তাদের আছে, তবে ক্ষমতার সাথে মমতা মিশিয়ে দিতে পারলেই আরও বেগবান হবে আমাদের স্বপ্নের বাংলাদেশের এগিয়ে চলা। এখন ডিজিটাল যুগ, প্রযুক্তি শিক্ষায় আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির কল্যাণে এগিয়ে আসতে পারবে। দুদিনের নেচার সামিটে থাকছে ভার্চুয়াল অলিম্পিয়াড এবং আইডিয়া চ্যালেঞ্জ সহ নানা আয়োজন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লীলান রিফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে স্টিফেন স্মিথকে নিয়ে আইসিসির প্রাবণ্যচিত্র, ফিক্সিং কেলেঙ্কারির কলঙ্ক ছেড়ে আবারও সামনের কাতারে সাবেক অজি অধিনায়ক। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পর্যটন শহর খাগড়াছড়িতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো সহ যোগাযোগ ব্যবস্থায় এসেছে নানামুখী পরিবর্তন। একসময় সরু কাঁচা রাস্তাগুলো এখন প্রশস্ত পাকা সড়ক। দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে স্থাপন করা হয়েছে মেটালিক আয়না। খাগড়াছড়ি থেকে আজহারিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পাহাড়, ঝর্ণা এবং ছোট বড় নদী বেষ্টিত পর্যটন শহর খাগড়াছড়ি। ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে এ শহরের গুরুত্ব বেড়েই চলেছে। রাস্তায় বাড়ছে গাড়ির সংখ্যা। পাহাড়ি বিপজ্জনক বাঁকগুলোতে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। এই ঝুঁকি কমাতে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা এবং দীঘিনালা সড়কে গুরুত্বপূর্ণ 8টি বাঁকে আয়না স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ। টিলার টার্নিং এর মধ্যে যে গ্লাসগুলো লাগানো হয়েছে, আমরা টার্নিং এর এই দিক থেকে যাওয়ার সময় আমরা সামনের ওই দিকের গাড়ি আসতেছে কিনা না আসতেছে এগুলো দেখতেছি, আমাদের জন্য সুবিধা হয়েছে। তবে গ্লাসগুলো আর একটু বড় দিলে ভালো হতো। যে গ্লাসগুলো দিছে ওগুলা এই গাড়ির জন্য ভালো হয়েছে। একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি কি দেখা যায়, বড় বড় গাড়ির থেকে আমরা দেখা যাচ্ছে গাড়ি আরেকটা টার্নিং লইতেছে, আমরা গাড়িগুলো দেখতেছি। এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট থেকে এখন কি আমরা বাঁচতেছি। সড়ক বিভাগ বলছে পরীক্ষামূলকভাবে এসব আয়না স্থাপন করা হয়েছে। সড়কের নিরাপত্তার জন্য আমরা এবছর মেটালিক কনভেক্স মিরর লাগিয়েছি। এই মিরর হচ্ছে সড়কের বাঁকে স্থাপন করা হয় এবং বিপরীতমুখী যে যানবাহনগুলো আসবে সেগুলো মিররের মধ্যে দেখা যায়। এক্ষেত্রে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। যোগাযোগ ও পর্যটনের গুরুত্ব বিবেচনায় জেলায় অব্যাহত রয়েছে সড়ক বিভাগের উন্নয়ন কার্যক্রম। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ে অংশীজনের মাঝে জেলা পর্যায়ের সংলাপ হয়েছে। সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। সমস্যা মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার জন্য ককাসের মাধ্যমে সরকারের কাছে সুপারিশ পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়। সংসদীয় ককাস অভিবাসন ও উন্নয়ন কমিটি, বিওএফ এবং ডাব এআরবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ককাস জাতীয় কমিটির অভিবাসন ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যার কবলে সর্বশান্ত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের ২৫০০ কৃষক। সর্বস্ব হারানো কৃষক কতদিনে স্বাভাবিক কৃষি আবাদে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম শেষে কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে ধান, আলু, বাদাম, ডাল, মরিচ সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষক। এবছর তিস্তায় অসময়ের বন্যায় রাজারহাট ও উলিপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। হাজার হাজার একর জমি আলু চলে গেছে, বাদাম চলে গেছে, মরিচের খাত চলে গেছে, শাকসবজি যা আবাদ করছি সব চলে গেছে। বাড়ি ঘর সম্পূর্ণ ভেঙে চিরে গেছে গা। এখন কি খাই? এই যে পচা ধসা ধান ভাসে আসছে নিয়ে যায়, বেশি নাকি খাবার নাই। চরাঞ্চলে আগাম লাগানো কেটে রাখা পাকা ধান ভেসে গেছে বন্যার পানিতে। বালির নিচে চাপা পড়েছে আলু, মরিচ, ডাল সহ অন্যান্য ফসলি ক্ষেত। এই পরিস্থিতি থেকে উত্তরণে নদী ভাঙন রোধ সহ নদী খননের দাবি জানিয়েছেন কৃষক। এবারে তো এই যে ক্ষয়ক্ষতি খুব হয়েছে, মনে করি যে নর্মাল ধানগুলো আছে এগুলো তো নাই, শুকিয়ে গেছে, তলত গিয়েছে, আবার নদী তো ভাঙবে নাকি। কতদিন তাই শুনছে সরকার এই নদী খনন দেবে, নদী খনন দিলে তারা আমরা ঠিকভাবে বাচ্চা কোচ্চা নিয়ে বসবাস করে থাকতে পারবো। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছে কৃষি বিভাগ। আমাদের ৪২,০০০ কৃষকের জন্য পুনর্বাসন কর্মসূচি অব্যাহত আছে। এই কর্মসূচির মধ্যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা অন্তর্ভুক্ত করব। এছাড়া আরো আমাদের বড় ফসলের জন্য আরো পুনর্বাসন কর্মসূচি আসবে। আমরা আশা করতেছি সেগুলো দিয়ে এসব কৃষকদের আমরা পুনর্বাসিত করতে পারবো। ৩ দিনের মাথায় তিস্তার পানি নেমে গেলেও সর্বত্রই রয়ে গেছে বন্যার ক্ষতির চিহ্ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশের উপকূলীয় মানুষ। জীবন ও জীবিকা পরিচালনায় নানা বাধার মুখে তারা। সমুদ্র সম্পদ কমে যাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হচ্ছে এই অঞ্চলের জনগোষ্ঠী। তাদের জন্য বিনামূল্যের ঘর ও বিকল্প আয়ের উৎস তৈরিতে কাজ করছে সরকার। আবুল কাশেমের ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে উপকূল জুড়ে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের আঘাতের ক্ষত যেন শুকাবার নয়। এক সময়ের সবুজ উপকূলে কমছে আবাদি জমি, বাড়ছে লবণাক্ততা। সমুদ্র সম্পদের উপর নির্ভর জনগোষ্ঠী বলছে তাদের আয় কমছে। 30 বছর জীবনে তো কাটাইলে বেটার বেশি হয়েছে। আগে 2-4 খাইতাম, এখন একদম কমে। মানে শর্টটা আরো হেদিকে আছে তো বাইন্দে দিকে চলে গেছে। আগের তো মাছ বেশি গেছে এই বছর। কিছু কিছু জালিয়ারা ধরা খাই ভরিছে, মানে লসে। প্রতিটা বছরে আপনার এই সাগরে মানুষ মারা যায়। ওরকম কোনো অনুদান নাই যে এরা একদম নিরো যে বছর আছে কিছু সরকারি ভাবে পাইব, এরকম কিছু তো পাই না। চলে এসেছি সুয়ান বাঙ্গার পরিপ্রেক্ষিতে, আর আমরা জাল মারতে পারি নাই। এখন ঘাড়াইয়া পড়ছে মহাজনের অর্ধেক আর মাঝি স্টাফের অর্ধেক। এর মধ্যে ধরেন না একদিন 2 দিনে একটা স্টাফের বেতন হচ্ছে ধরেন না ১৫০০ টাকা। তবে জনপ্রতিনিধিরা বলছেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার। প্রশিক্ষণগুলো দিয়ে এবং তাদেরকে আমাদের অর্থ সাহায্য দিয়ে যাতে করে নির্ভরশীল করা যায়, সেগুলোও কিন্তু আমাদের এখন উন্নয়নে কিন্তু সেই বিষয়গুলো আমাদের পরিকল্পনার মধ্যে কিন্তু আমাদের সেগুলো রয়েছে। এটা নিয়ে সরকার এবং বিভিন্ন এনজিও কাজ করছে। ডিসেম্বরের মধ্যে 2,23,000 মানুষ ঘর বাড়ি পেয়ে যাবে। এছাড়া আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জলবায়ু ট্রাস্টের তহবিল থেকে আমরা 15 কোটি টাকা পেয়েছি। সেটা দিয়েও আমরা এই যে প্রতিস্থাপিত মানুষদেরকে আমরা ঘর 2% জায়গা সহ ঘর করে দেব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। উষ্ণায়নের এক মহা বিপর্যয়কর পথে হাঁটছে গোটা বিশ্ব। আর বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোর ভূখণ্ড গ্রাস করছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আসছে বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্লাইমেট ভার্নারেবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশকে প্যারিস চুক্তি বাস্তবায়নে জোরালো ভূমিকা নিতে হবে। নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে সৌবিক আহমেদ, চ্যানেল আই। এবারে ইলেকট্রো রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খুব বেশি সিনিয়র প্লেয়ার নন স্টিভেন স্মিথ, তবে অল্প সময়েই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। অন্তত লাইন আপে তার অন্তর্ভুক্তি দলের জন্য নির্ভরতার জায়গা। এই অজি ব্যাটসম্যানকে নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে আইসিসি। টি-20 বিশ্বকাপে এবার পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টে পাকিস্তানের এটি তৃতীয় এবং আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানের জয় দিয়ে শুরু করায় এরই মধ্যে টপ ফেভারিটের তালিকায় চলে এসেছে পাকিস্তানের নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাবর রিজওয়ানদের পারফরমেন্স নজর কেড়েছে সবার। টানা 2 ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে পাকিস্তান। স্কটল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট সংগ্রহ করেছে আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হেড কোচ হিসেবে স্পেন ও ক্লাবের সাবেক তারকা জাভি হার্নান্দেজের নাম জোরে সোরে উচ্চারণ হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তো কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্বে থাকা জাভির সঙ্গে টেলিফোনে কথা বলে বার্সার দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছেন, তবে জাভি তার সিদ্ধান্ত জানাননি। কোম্যানকে অব্যাহতি দেওয়ার পর বার্সেলোনার মূল দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিয়েছেন বার্সেলোনা বি দলের কোচ সার্জিও বারহুয়ান। তার তত্ত্বাবধানে পিকে, বুস্কেটস, ডিপাই, আগুয়েরোরা এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। 49 বছর বয়সী বারহুয়ানের স্পেনের হয়ে 56টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। শনিবার লা লিগায় রেলিগেশন সংখ্যায় থাকা আলাভেজের সাথে হোম ম্যাচ খেলবে। 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম স্থানে থাকা বার্সেলোনা। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।